নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। হাঁড়ির খবর নিয়ে এক হাঁড়ি আপনাদের সামনে উপস্থিত। বান্দা হাজির। দেখুন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু হচ্ছে সেটিং। 2026-এর লোকসভা নির্বাচন নয়, বিধানসভা। লোকসভা নির্বাচন 2029, এখন অনেক দেরি। নরেন্দ্র মোদীর ভোট 2026, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পশ্চিমবঙ্গে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না থাকবেন না, এই ভোটটা নির্ধারণ হবে 2026-এ। 2029 হবে নরেন্দ্র মোদী থাকবেন কি থাকবেন না। আজকের আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সেটিং, অর্থাৎ মোদী এবং মমতা এদের নাকি সেটিং হয়ে গেছে। এইটা সিপিএম এর নেতারা আর কংগ্রেসের নেতারা সব সময় বলেন যে এটা একটা ওপরে ওপরে দারুণভাবে সেটিং হচ্ছে। কখনো বলেন যে ভাইপোর সঙ্গে সেটিং, ভাইপো গিয়ে আন্তর্জাতিক স্তরে জাতীয়তাবাদের পক্ষ নিয়েছেন। তার মোদী সরকারের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করছেন, সেটিং। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী নীতি আয়োগ বয়কট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নাকি সেটিং। এই সেটিং তত্ত্বটা আমাকে একজন সাংবাদিক, আমার কনিষ্ঠ স্নেহধন্য, আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন, সত্যি সত্যি কি মমতার মোদীর মধ্যে কোনো সেটিং হয়ে গেছে? আপনি তো হাঁড়ির খবর রাখেন, হাঁড়ির খবরটা বলুন তো। আমি বললাম যে হাঁড়ির খবর আমার কাছে কিন্তু কোনো একটা গোপনে সিন্ধুকে রাখা কোনো খবর আসলে থাকেই না। আমি আপনাদের কাছে যে হাঁড়ির খবরটা দিই, সেটাকে আমি যেটা করি, আমার 40 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, সেটাও কোনো একটা সাংঘাতিক, তার জন্য আমি ক্রেডিট বলছি না, বয়স হয়ে গেছে তো। আমার থেকেও যারা বেশি বয়স তারা 50 বছরের অভিজ্ঞতাও বলতে পারেন, কিন্তু এই অভিজ্ঞতার একটা দাম আছে এই জন্যে যে অভিজ্ঞতা আমাকে একটা মগজাস্ত্র সানিয়েছে। আমি সেইটা দিয়ে বলছি সেটিংটা আছে না নেই। বেশি কথা না বলে প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করছি, এই প্রশ্নের আপনি উত্তর দেবেন আমাকে। প্রশ্নটা হচ্ছে, 2026-এ নরেন্দ্র মোদী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখতে চান, না মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চান? বিজেপি কি চায়, সুকান্ত মজুমদার কি চায়, শুভেন্দু অধিকারী কি চান, সেসব পরের কথা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি কি চান? সেটিং করে মমতাকে রাখতে চান, নাকি মমতাকে ক্ষমতাচ্যুত করতে চান? সময় দিলাম, ভাবুন, বাবা প্র্যাকটিস করুন। আমি আপনাকে বলছি, উত্তরটা দিয়েই দিচ্ছি, বিজেপি চায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হোক, এবং তার জন্য নানান দিক থেকে ছলে বলে কৌশলে, যেটা কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে, সাম দাম দণ্ড ভেদ, সব রকমের নীতি প্রয়োগ করে, কৌশল প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। কিন্তু তাহলে সেটিংয়ের তত্ত্বটা আসে কি করে? দেখুন, 2026-এর যদি ভোট হয় এপ্রিল এবং মে মাসে, আর নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসে চলে গেলেন, এবং কি সাংঘাতিক আক্রমণাত্মক তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, নির্মমতা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নামটি শুধু উচ্চারণ করেনি, আর কি বলতে আর কি বাকি রেখেছেন, এটা করলেন। আসলে বিজেপি চায় মমতাকে ক্ষমতাচ্যুত করতে। আচ্ছা, আপনি আমাকে এবারে আরেকটা প্রশ্ন, দুইখান প্রশ্ন, তার দ্বিতীয় প্রশ্নটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে সর্বভারতীয় ক্ষেত্রে 2029-এ বিরোধী নেত্রী হিসেবে মনে প্রাণে নরেন্দ্র মোদী যাক, চান না চান না? নরেন্দ্র মোদী থাকুন, এটা চাইবেন? কখনো চাইতে পারেন বিরোধী নেত্রী হয়ে? অমিত শাহ আমাকে একদা, তখন অনেকদিন আগের কথা, তখন তিনি দলের সভাপতি, আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম যে আপনি পশ্চিমবঙ্গে গেলে আপনি এত আক্রমণাত্মক হন তৃণমূল সম্পর্কে, এবং আপনি দলের সভাপতি, তার একটা তো প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তো এইটা আপনি এত আক্রমণাত্মক হন কেন? মানে এটা আপনার, এটা কি মানে রাজনৈতিক কৌশল? এটা খুব সুন্দর বলেছিলেন অমিত শাহ, দলের সভাপতি, তখন বলেছিলেন, দেখিয়ে
मैं बीजेपी का अध्यक्ष हूं ना, मैं तो तृणमूल का नेता नहीं हूं, तृणमूल का अध्यक्ष नहीं हूं। मैं बीजेपी का अध्यक्ष पश्चिम बंगाल में जा रहा हूं। पश्चिम बंगाल में रूलिंग पार्टी ममता बनर्जी है, ममता बनर्जी तृणमूल कांग्रेस है। तो मेरा मकसद क्या होगा, मेरा आकांक्षा क्या होगा? मेरा होगा कि तृणमूल कांग्रेस को हटाए और बीजेपी क्षमता में आए। तो बीजेपी के ক্ষমতায় নিয়ে আসাটাই তো বিজেপির সভাপতি হিসেবে আমার কাজ রে ভাই। এটা তো আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো ব্যক্তিগত ক্রোধ, আক্রোশ, ভাইপো, পিসি সব এখানে যা কিছু হচ্ছে রণকৌশল, সবটার মূল লক্ষ্যটা হচ্ছে যে যেভাবে আমি অসমে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে পেরেছি, যেভাবে উত্তর পূর্বাঞ্চলের 8টা রাজ্য, আমরা বলি 7 জন বোন 1 জন ভাই, সেখানে আমরা যেভাবে সফল হয়েছি অনেকগুলো রাজ্যে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে, সেভাবে কেন পশ্চিমবঙ্গে পারবো না? পশ্চিমবঙ্গে না আসতে পারার জন্য বিজেপির দুঃখ আজকের নয়, বাজপেয়ী আডবাণীর সময়কার দুঃখ। বাজপেয়ী নিজে আমাকে বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির সেক্রেটারি ছিলেন উনি নিজে বলেছিলেন যে দলটার জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি, গড়িয়াহাটে কাছে ওনার বাড়ি, মানে ওনার বাবা আশুতোষ মুখার্জির বাড়ি, সেখানে উনি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বাঙালি হয়েও এখনো তার বাড়িটা গড়িয়াহাট বাজারে গেলেই আপনি দেখতে পাবেন। অথচ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, বিজেপি ক্ষমতায় নেই, এটা বড় দুঃখের কথা। তাহলে আমি আপনাকে বলবো যে তাহলে বিজেপি চায় মমতাকে ক্ষমতাচ্যুত করতে, মমতা বন্দ্যোপাধ্যায় চায় নরেন্দ্র মোদীকে সর্বভারতীয় ক্ষেত্র থেকে ক্ষমতাচ্যুত করতে, এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পশ্চিমবঙ্গে আমি থাকবো কি থাকবো না, তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না, তার আগে আপনি ভাবুন আপনি থাকবেন তো। 75 বছর বয়সের পর তো আপনি বলেছিলেন যে আপনি থাকবেন না, আপনি রিটায়ার করবেন। তো আপনি রিটায়ার করবেন তো? কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তাহলে সেটিংটা হচ্ছে কি করে? এইবার আমি বলবো যে সেটিং না হলেও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যখন সেটা সাংবিধানিক সম্পর্ক, দলের সংঘাত নয়, যেটা অমিত শাহ বলেছিলেন সেটা দলের সংঘাত, অর্থাৎ শাসক দল বিরোধী দল, সেখানে পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি, তো বিজেপির উদ্দেশ্যটাই হবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বিরোধী দলনেতার কাজ করবেন না, তো তিনি যেটা করছেন সেটা তো বিরোধী দলনেতার কাজ, তাকে তো বিজেপিকে সরাতে হবে। তিনি পারবেন কি পারবেন না সেটা তো ভিন্ন প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় 3 দশক হয়ে যাওয়ার পরেও আমি এটাই ভাবছিলাম যে সিপিএম এর যে মানে রেকর্ড, সেই রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ক্রস করে চলে না যান। এখন সেটাই তো বিজেপির লক্ষ্য হবে, যাতে সেই রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় অতিক্রম করতে না পারে, তারা যাতে ক্ষমতায় এসে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে। কিন্তু সাংবিধানিক সম্পর্ক, ধরুন এই সময় মানে জুন মাসে প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৈঠকেরও সম্ভাবনা আছে। তাহলে কি সেটিং? প্রাইম মিনিস্টারের সাথে মমতার মিটিং মানে সেটিং? প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সম্পর্ক, আমি নিজে কিন্তু মনে করি এই সম্পর্কটা সাংবিধানিক ক্ষেত্রে মধুর হওয়া বাঞ্ছনীয়। শুধুমাত্র ডবল ইঞ্জিন হলে ভালো হবে আর ডবল ইঞ্জিন না হলে ভালো হবে না, এই তত্ত্বে আমি অন্তত একদম পক্ষে নই। সাংবিধানিক সম্পর্কটা কেন, আমি দিল্লিতে যেহেতু 40 বছর ধরে সাংবাদিকতা দিল্লিতে করেছি, অনেক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্ক দেখেছি, এবং সেখানে নবীন পটনায়কের কথা ছেড়ে দিন, নবীন পটনায়ক নরেন্দ্র মোদী সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর ছিল, এবং সেই নবীন পটনায়ককে ক্ষমতাচ্যুত কে করেছে? বিজেপি। তো নবীন পটনায়ক মোদীর ওপর কতটা নির্ভর করতেন? তিনি এনডিএর সদস্য হয়ে গেছিলেন, তিনি কিছুতেই ইন্ডিয়া নামক যে জোট, সেই জোটে সামিল হলেন না, এবং নরেন্দ্র মোদী নবীন পটনায়ক মাঝরাতে ফোন করে বলেছিল যে আমার কোভিডের ভ্যাকসিন চাই, কেননা আমি উড়িষ্যার মানুষকে ভ্যাকসিনটা দিতে পারছি না, সাপ্লাই বন্ধ হয়ে গেছে, ক্রাইসিসে পড়ে গেছি, করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এখানে অনেক, সুতরাং এক্ষুনি আমার চাই। নরেন্দ্র মোদী মাঝরাতে পুনেতে ফোন করে ওখানকার ইনস্টিটিউটের অধিকর্তাকে বলে সেই সিরাম, ওই যে সমস্ত আছে সেগুলো ভুবনেশ্বরে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। এটাকে বলে কেন্দ্র রাজ্য সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু কোনো দলের প্রেক্ষিতে হয় না। আমি জানেন তো, নিজে আমি পার্লামেন্টের সেন্ট্রাল হলে বসে আছি, আহমেদ প্যাটেল তখন কংগ্রেসের নেতা, রাজ্যসভার সদস্য, সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা,
আর নরেন্দ্র মোদী হচ্ছেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ফোন করছেন গুজরাটে মুখ্যমন্ত্রীর সচিবালয়, এবং সেখানে আহমেদ প্যাটেল গুজরাটের নরেন্দ্র মোদীর সচিবালয়ে ফোন করে বলছেন যে এইরকমভাবে একটা ডেলিগেশন দুবাই থেকে আসছে, বিজনেস ডেলিগেশন, তারা আহমেদ প্যাটেলের একটা কানেক্টিভিটি ছিল অল ইন্ডিয়া শুধু নয়, অল মানে গ্লোবাল মুসলিম কনফেডারেশন, নানান রকমের সব যারা বিজনেস ডেলিগেশনের জন্য আসতো ভারতে, উনি সেগুলো কোঅর্ডিনেশনের অনেক কিছু করতেন। এবং সেখানে নরেন্দ্র মোদীর মানে সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সচিবালয়ে ফোন করছেন যে এই প্রতিনিধি দল অমুক তারিখে আসছে, নরেন্দ্র মোদী যাতে দেখা করে এবং গুজরাটে তারা ইনভেস্ট করতে আসছে। ভাবা যায় কংগ্রেসের নেতা আহমেদ প্যাটেল, সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা, তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে, দুজনেই যেহেতু গুজরাটের লোক, আবার আহমেদ প্যাটেল তিনি কিন্তু মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন, সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর কাছে পাঠাচ্ছেন। আমার নিজের চোখে দেখা এই দৃশ্য, আমি কি করে এটাকে অস্বীকার করব? সুতরাং এই কেন্দ্র রাজ্য সম্পর্কটা কিন্তু আমার মনে হয়, প্রণববাবু প্রচুর মুখ্যমন্ত্রীদের সাথে খুব সুসম্পর্ক রক্ষা করতেন, তারা কমিউনিস্ট হতে পারে, তারা অকংগ্রেসি জনতা দল হতে পারে, তো এই জিনিসটা আমার কাছে কিন্তু অস্বাভাবিক লাগে না। পশ্চিমবঙ্গে আমি দেখেছি যে এই জিনিসটা রাজনৈতিক ইস্যু হয়। জ্যোতি বসু মানে আর কেন্দ্রে ধরুন নরসিমা রাও, এমনকি মনমোহন সিংয়ের সময়ও বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে মনমোহন সিং যেরকমভাবে প্রশংসা করেছেন, তার মানে কি এই যে তারা মানে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করছে মানে তারা অ্যান্টি সিপিএমিজম যেটা, সেটা এইখানে একটা জিনিস বুঝতে হবে যে বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে, কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত ফিডব্যাকগুলো আসছে সেই ফিডব্যাক বলছে এখনো বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর মতো অবস্থায় নেই। তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সম্ভব না হয়, তাহলে দুশ্মনীটা এতটা দুশ্মনী কি করা উচিত যেটা পরে 2026-এর ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেলে সেটা অসুবিধা হয়। অর্থাৎ একটা হিন্দিতে কাহাবত আছে যে দুশ্মনী ভি ইতনা না করো কি দোস্তি করনে কা জরুরত পড়ে তো শর্মিন্দা না হোনা পড়ে। আর মানে শত্রুতাটা এতটা করো না যে বন্ধুত্ব করতে গেলে তখন লজ্জা বোধ করতে হয়, লজ্জিত হতে হয়। তো এইটা হচ্ছে একটা পরতে পরতে না, একটা কেন্দ্র রাজ্য সম্পর্কের মধ্যে অনেক লেয়ার্স আছে, অনেক স্তর আছে। সেখানে কিন্তু একটা ডেভেলপমেন্টের জন্য, ধরুন একটা আমার প্রকল্পের জন্য টাকা দরকার, একটা 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 বন্দর করতে হবে, একটা বিরাট ইউনিভার্সিটি করতে হবে, সেখানে কেন্দ্রের সাহায্য দরকার। তো সেখানে আমি যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেটা যদি আদায় করে নিই এবং নিয়ে এসে সেটা আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরতে পারি, সেটা কিন্তু অনেক সময় হয় কি রাজ্যের যারা নেতা বা সাংগঠনিক নেতা তারা বলেন যে কেন্দ্র যদি এখন এটা করে তাহলে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে ক্রেডিটটা দেয় না, সুতরাং রাজ্যই ক্রেডিটটা পেয়ে যাবে, সুতরাং বন্ধ করে দাও, আমরা ক্ষমতা এলে তখন দেব। এই যে রাজনৈতিক অ্যাটিচিউড, এই যে রাজনৈতিক কৌশল যে ভাতে মারো, এই ভাতে মারোটা কিন্তু সাংবিধানিক সম্পর্কের সঙ্গে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুমি যদি আমার সঙ্গে সংঘাতে যাও, এবং সেখানে রাজনৈতিক সংঘাত শুধু নয়, প্রশাসনিক সংঘাত, তাহলে আমিও কিন্তু পাল্টা প্রশাসনিক সংঘাতে যাব। নীতি আয়োগের বৈঠকে মাইক অফ করে দেওয়া হয়েছিল, কথা বলতে দেওয়া হয়নি। উনি নিজে নীতি আয়োগটাই রাখার পক্ষে নন, দ্যাট ইজ গণতন্ত্র, সেখানে কিন্তু ওনার নিজস্ব মত আছে, কিন্তু সেখানে যদি তুমি আমাকে বলতেই না দাও তাহলে আমি যাব কেন? শুধু আমি যাব না। আবার প্রধানমন্ত্রী কিন্তু জনসভায় দাঁড়িয়ে বলেছেন যে নীতি আয়োগে সব মুখ্যমন্ত্রীরা এসেছে, শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসেননি, দোষারোপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে না আসার জন্য। সুতরাং এই যে মানে তু ম্যায়, এইখানে একসময় আমরা বলতাম যে রাজীব গান্ধী এবং জ্যোতি বসু, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, দুজনের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যক্তিগতভাবে সাংবিধানিক স্তরে, কিন্তু রাজনীতিতে রাজীব গান্ধী পশ্চিমবঙ্গে এসে, আমার এখনো মনে আছে, গোটা পশ্চিমবঙ্গে বঙ্গ অভিযান করেছিল, জেলায় জেলায়। প্রিয়রঞ্জন দাসবংশী তখন প্রদেশ কংগ্রেস সভাপতি, সেই জিপে মানে রাজীব গান্ধী দাঁড়িয়ে
কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, কোথায় পশ্চিমবঙ্গের সমস্ত হুগলি, হাওড়া, রাজীব গান্ধী তখন ঘুরে বেড়াচ্ছিল, আমার এখনো মনে আছে। এবং ওই পাজামা, পাঞ্জাবি, পায়ে স্নিকার, একটা তেরঙা, গলায় একটা উত্তরীয়, রাজীব গান্ধী হাত নাড়তে নাড়তে যাচ্ছেন। এবং রাজীব গান্ধী বললেন জ্যোতি বসু বৃদ্ধ হয়ে গেছেন এবং এই সিপিএমকে এবারে আমরা সরাবো। এবং বরকত গনি খান চৌধুরী তো বলেছিল বঙ্গোপসাগরে সিপিএমকে নিক্ষেপ করুন, বিখ্যাত তার ডায়ালগ। তো সেই কংগ্রেস যখন সিপিএমকে উৎখাত করতে পারল না এবং জ্যোতি বসুই থাকলেন, তাহলে রাজীব গান্ধী তারপর হেরে যাওয়ার পর জ্যোতি বসু যখন দিল্লি গেলেন, তখন দার্জিলিং নিয়ে যখন চুক্তি হলো, ত্রিপাক্ষিক চুক্তি, তো সেখানে বুটা সিং স্বরাষ্ট্রমন্ত্রী, সুভাষ ঘিসিং দার্জিলিংয়ের জিএনএলএফ এর নেতা, সেখানে রাজীব গান্ধী বলছেন বুটা সিংকে যে এটাকে মিটিয়ে নাও, দার্জিলিং অখণ্ড ভারতের অঙ্গ, দার্জিলিংটা নিয়ে আমরা আগুন নিয়ে খেলা হবে। দার্জিলিংটা নিয়ে অনেক কংগ্রেসের রাজনীতি হয়নি তা নয়, হয়েছে, কিন্তু একটা জায়গায় এসে মানে দাস ফার অ্যান্ড নো ফার্দার বলে রাজীব গান্ধী কিন্তু দার্জিলিং অ্যাকর্ডটা করতে জ্যোতিবাবুকে সাহায্য করেছেন। হলদিয়া পেট্রোকেমিক্যাল রাজীব গান্ধীর সময় তো হয়েছে, এবং তখন তো জ্যোতিবাবুর সাথে হলদিয়া পেট্রোকেমিক্যাল নিয়েও প্রচুর রাজনীতি, প্রচুর গোলমাল, এই সমস্ত সূত্রপাত হয়েছিল। তারপরে তো হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছে। কিভাবে সেটা শেষ পর্যন্ত কি পরিণতি পেল, কে পেল না, এগুলো ইতিহাস। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কোনো প্রকল্প, খুব বড় প্রকল্প, সেটা কিন্তু রাজ্যের হাতে পূর্ণ ক্ষমতাটা নেই। একটা ক্লিয়ারেন্স এখনো, লাইসেন্স পারমিট যুগ নেই, কিন্তু এখনো কিন্তু পদে পদে কেন্দ্রের সহযোগিতা ছাড়া রাজ্য এগোতে পারে না। তাহলে রাজ্যে যদি এগোতে না পারে, তাহলে ক্ষতিগ্রস্ত তো আমরা হব না, রাজ্যের মানুষ। সেই কারণে নির্বাচনী রাজনীতিতে তুতু ম্যায় রাখতে হবে, এবং সেখানে লড়াইটা একদম খাঁটি লড়াই, সেখানে কোনো সেটিংয়ের ব্যাপার নেই। কিন্তু আমি পারবো কি পারবো না, বিজেপির 1 কোটি সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি দেওয়া হয়েছিল, পারল না বিজেপি। এখন সিঁদুর ঘরে ঘরে পাঠিয়ে কর্মসূচি, জনসমর্থন নেওয়া, উন্নয়ন নয়, হিন্দুত্বতেই স্টিক করে আছে বিজেপি। ঠিক কি ভুল সেটা তো 2026-এর ভোটের পর বোঝা যাবে। এখন বোঝা যাচ্ছে যে হিন্দুত্বতেই তারা রয়েছে, হাতে রইল হিন্দুত্ব। এই রাজনীতিতে এই মুহূর্তে সেটিংয়ের তত্ত্ব অন্তত অচল, সেটিং বলে কিছু নেই, লড়াই সম্মুখ সমর। বরং কংগ্রেস আর সিপিএম কি করবে ঈশ্বর জানেন। আপাতত লড়াই মোদি বনাম মমতা 2026, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে পরিণতিটা কি হয় জানার জন্য। আজ এই পর্যন্ত, আসবো আবার আর একটা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে।